শান্তি আলোচনার রূপরেখা চূড়ান্তে যুক্তরাষ্ট্রের একতরফা উদ্যোগ, নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে ভ্যান্সের যাত্রা বাতিল, অবরোধ প্রত্যাহার না হলে দ্বিতীয় দফায় যোগ দেবে না ইরান। জ্বালানি কিনতে পাম্পের দীর্ঘ লাইনে আসেনি পরিবর্তন, বাড়তি দরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল, সংকট নিরসনে ডিপো থেকে বাড়তি তেল সরবরাহ করবে বিপিসি। কুমিল্লায় শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত, হাসপাতালগুলোর শয্যা সংকট, আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন নানা উন্নয়নমূলক কর্মসূচিতে। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, নির্ভয় পরীক্ষা দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, সত্যিকারের শিক্ষণ ও মূল্যায়ন নীতি দরকার মত বিশেষজ্ঞদের। 21 তারিখে এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে, শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে, এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া। ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হলেও মৌলিক ভোগান্তি রয়ে গেছে হজ যাত্রীদের, শৃঙ্খলা ও সমন্বয়ে আনা হয়েছে দাবি প্রতিমন্ত্রীর। মশার বিষয়ে একটু সবাই সচেতন হয়। খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের। খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা করা, সেগুলি আমরা ব্যবস্থা করেছি হজ ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, সমতায় ফিরতে টসকে গুরুত্বপূর্ণ মানছেন শরীফুল। আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট, দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয় তারপরে দেখা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না, জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণের কাজ করছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহৃত হচ্ছে সামুদ্রিক রোবট ও ড্রোন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হরমুজ প্রণালীর নিয়মিত রুটকে নিরাপদ করতেই মাইন অপসারণ এবং ধ্বংসের কাজ শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন এই কাজে যুক্তরাষ্ট্র সফল হলে নৌপথটিতে কমানো যাবে ইরানের একচ্ছত্র আধিপত্য। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা চলছে শান্তি আলোচনার উদ্যোগের মধ্যে। ইরানের মাইন সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ড্রোন ও রোবট, এমন তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে। বলা হচ্ছে গুরুত্বপূর্ণ নৌপথটিকে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সেখানে ইরানের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল করবে বলেও মনে করছে তারা। ওয়াশিংটন জানিয়েছে সামুদ্রিক ড্রোন সহ মানববিহীন যান ব্যবহার করে সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণ করা হচ্ছে। পানির নিচে শব্দ তরঙ্গ পাঠিয়ে এবং তার প্রতিফলন বিশ্লেষণ করে সমুদ্রতল স্ক্যান করে থাকে এসব যন্ত্র। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ব্যবহার করে সীমিত এলাকায় মাত্র কয়েকদিনের মধ্যে মাইন শনাক্ত করা সম্ভব। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন। RTX এর তৈরি কমন আনম্যান্ড সারফেস ভেসেল ছাড়াও হরমুজে তৎপরতা চালাচ্ছে নাইফ ফিশ এবং কিংফিশ নামের সাবমেরিন ড্রোন। সামরিক বিশ্লেষকরা বলছেন প্রথম ধাপে দ্রুত স্ক্যান করে শনাক্ত করা হচ্ছে মাইন, এরপর দ্বিতীয় ধাপে ড্রোন দিয়ে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে। একটি ছোট নিরাপদ চ্যানেল তৈরি করা গেলে সেখানে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু করা সম্ভব বলেও আশাবাদী তারা।
হরমুজ প্রণালীর নিয়মিত রুট অনিরাপদ হওয়ায় সম্প্রতি তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করে নৌযান চলাচলের পরামর্শ দিয়েছে ইরান। তবে তা মানতে রাজি নয় ওয়াশিংটন। তাই নিয়মিত নৌপথটিকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ তাদের। রেসওয়ানা সায়মা, যমুনা নিউজ। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তিনি। 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা। এরপর বেলা 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45টায় গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতাল হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1:30টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বাগবাড়ি নরসিপুর এলাকায় চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন তিনি। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন। তাছাড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা 6টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বগুড়া থেকে তারেক রহমানের সফর সম্পর্কে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। বগুড়াবাসীর মধ্যে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন? সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে ঘোষণাকে ঘিরে কি বলছেন স্থানীয়রা? বগুড়ার মানুষের জন্য আজকে আসলে এক অনন্য দিন, এক ঐতিহাসিক দিন। কারণ বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবি ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে পৌরসভা, সেই পৌরসভা অর্থাৎ বগুড়া পৌরসভা, সেই পৌরসভাকে কিন্তু আজকে দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং শুধুমাত্র সিটি কর্পোরেশন ঘোষণা নয়, মারফি এই অঞ্চলে অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর তিনি কিন্তু প্রথমবারের মতো তার নিজের জেলা বগুড়ায় আসছেন এবং তার এই বগুড়ার যে অনন্য দৃষ্টিতে বা অনন্যভাবে যে আগমন বগুড়ায়, এটি কিন্তু বগুড়ার মানুষকে অন্যভাবে উচ্ছ্বসিত করেছে। আমরা কয়েকদিন ধরেই বগুড়ার শহর এবং জিয়াউর রহমানের যে বাসভবন এবং তারেক রহমানের যে পৈতৃক ভিটা, সেই ভিটাতেও কিন্তু সেখানকার মানুষজনের মধ্যে কিন্তু অন্যরকম একটা উচ্ছ্বাস, একটা আনন্দ রয়েছে। তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো বগুড়ায় আসছেন, এটি কিন্তু মার্ফি অন্যরকম এক উচ্ছ্বাস। এবং তারেক রহমান কিন্তু আজকে বগুড়ার যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোর উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি কিন্তু বগুড়ায় একটি জনসভায় বক্তব্য দেবেন আলতাফুন্নেসা মাঠে। এর পাশাপাশি তিনি তার যে গ্রামের বাড়ি রয়েছে বাগবাড়ি, তার পৈতৃক ভিটা, সেখানে প্রায় 20 বছর পর কিন্তু তার আজকে যাবার কথা রয়েছে। তার যে শৈশব, কৈশোর এবং তারুণ্যের স্মৃতি রয়েছে সেখানে, সেই স্মৃতিময় এলাকায় কিন্তু তার আজকে যাবার কথা রয়েছে। এবং আমি এখানে যারা রয়েছেন বাকি স্থানীয় প্রশাসন কিংবা বিএনপি নেতাকর্মী, তারা কিন্তু বলছেন যে নিরাপত্তা সহ সব ধরনের যে প্রস্তুতি প্রধানমন্ত্রীকে বরণের, সেটা কিন্তু আজকে বগুড়ার মানুষ এই প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং এরই মধ্যেই কিন্তু সকাল 6:15টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঢাকা থেকে সস্ত্রীক রওনা দিয়েছেন বগুড়ার পথে। এবং বগুড়ায় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মাত্র আশা করছেন যে সকাল 10:30 বা 11টা নাগাদ প্রধানমন্ত্রী হয়তো বগুড়ায় পৌঁছাবেন এবং তারপরে কিন্তু তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তিনি করবেন বগুড়ায় এসে। সুজন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চিত্রে আসেনি বিন্দু মাত্র পরিবর্তন। তারপর বাড়তি দাম দিয়েও কাঙ্ক্ষিত তেল মিলছে না। রাতভর দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বলেন দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়নি জ্বালানি তেলের পরিমাণ, আগের পরিমাণ মতোই তেল দেওয়া হচ্ছে। গ্রাহকরা জানান আগে বাইকে তেল দেওয়া হতো 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, আর এখন দেওয়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। বিপিসি জানিয়েছে গ্রাহক চাহিদা বিবেচনায় আজ থেকে ডিপো পর্যায়ে 10 থেকে 20% হারে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ বাড়ানো হবে। বাড়ানোর তো কোনো কিছু দেখতেছি না, কারণ আপনার ছিল 1200 এখন 1400 করছে, কারণ আপনি 1100 টাকা এমনি বাড়ছে, আর ওইদিকে তো আপনার খুচরা হিসাব করলে সমান। আমরা তো আগে যেমন মনে করেন 120 টাকায়
2400 টাকার 2000, কিন্তু এখন হয়েছে 2800 টাকা। ফ্যামিলিকে সময় বাদ দিয়ে এই তেলের পাম্পের মধ্যে সময় চলে যাচ্ছে, তো এটা আমাদের মনে হয় আমাদের সাধারণ জীবনযাপনের জন্য এটা খুব ব্যাহত হচ্ছে। তেল নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন ধরতে হয়, এটা কল্পনার বাইরে হয়ে গেছে। নারায়ণগঞ্জ সদরের গোদাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা মেঘনা ও যমুনা কোম্পানির ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমির হোসেন স্মিথ। আজ থেকে তো ডিপো থেকে 12 থেকে 20% তেলের বরাদ্দ বাড়ানোর কথা রয়েছে, এমনটাই আমরা জানি, সেটি মানা হচ্ছে কিনা? আসলে নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো আছে, সেই 4টি তেল ডিপো থেকে আজ সকাল 7টা থেকে কিন্তু তেল সরবরাহ শুরু করা হয়েছে এবং সরকারের যে নির্দেশনা, অর্থাৎ পেট্রোল 10% বেশি এবং অকটেন 20% বেশি, সেটি কিন্তু তারা কার্যকর করেছেন। আমরা 4টি ডিপোর 2টি ডিপোর কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বলছেন যে সরকারের যে নির্দেশনা আছে, রেশনিং পদ্ধতির মধ্যেই আজ থেকে কিন্তু সকাল থেকে কিন্তু 10% পেট্রোল এবং ডিজেল এবং অকটেন কিন্তু বেশি দেওয়া শুরু করেছেন এবং রেশনিং যে পদ্ধতি সেটিও তারা মেনে চলছেন, অর্থাৎ সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করছেন এবং তারা বলছেন যে কোঠা পদ্ধতিতে যে পরিমাণ তেল সরবরাহ করার কথা সেটি কিন্তু তারা সরবরাহ করছেন। কিন্তু আমি এখন আছি পেট্রোল পাম্পে কিন্তু তেল এসে পৌঁছায়নি, যে কারণে কিন্তু তেল সরবরাহ করা হয়নি। তারা বলছেন সকাল 10টায় তাদের তেল আসবে এবং সেই তেল আসার সাথে তারা এই পেট্রোল পাম্প থেকে সরবরাহ শুরু করবেন। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বাইকার এবং গাড়ির মালিকরা, চালকরা কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে তারা অবস্থান করছেন। তারা বলছেন তেল দেওয়া শুরু হলেই এখানে প্রথম সিরিয়াল দিচ্ছেন এবং সেই সময় তারা তেল পাবেন এবং তারা আশ্বস্ত করছেন এবং পাম্প মালিক পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে তারা তেল পাবেন এবং সেটি সকাল 10টা বা 10:30 নাগাদ তাদের এই পেট্রোল পাম্পে চলে আসবে এবং আসলেই তারা তেল দেওয়া শুরু করবেন। অর্থাৎ সরকারের নির্দেশনা অনুযায়ী দাম বাড়ানো হলেও তারা যদি অর্থাৎ পূর্ণ দমে তারা তেল পেত, তাহলে যে সংকট, অর্থাৎ যে ভিড়, রাস্তার মধ্যে যে ভিড়টি দেখা যায় সেটি কেটে। কিন্তু তারা বলছেন যে রেশনিং পদ্ধতি চালু থাকার কারণে যে পরিমাণ তেলের চাহিদা, সেই পরিমাণ তেল না দেওয়ার কারণে এখন পর্যন্ত সেই ভিড় আছে, এটি অব্যাহত থাকবে। কিন্তু যদি তারা সরবরাহ স্বাভাবিক হয়, অর্থাৎ ডিপো থেকে যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যদি তেল তারা সরবরাহ করা হয়, অর্থাৎ প্রতিটি পেট্রোল পাম্পে যে সিরিয়াল দেওয়ার কথা ছিল সেগুলো থাকবে না এবং তেলের স্বাভাবিক মাত্রা চলে আসবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। মারফি। স্মিথ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে বলে মনে করে সরকার। রবিবার অর্থ ও জ্বালানি মন্ত্রী আলাদাভাবে বলেন, বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের সব এর চেয়ে বেশি দাম বৃদ্ধি করা হয়েছে। গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের নতুন দাম 212 টাকা বেড়ে হয়েছে 1940 টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। গত মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম বাড়িয়ে 1728 টাকা করা হয়েছিল। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে ছিল 10 টাকা কম। ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির বৈঠকের খসড়া প্রস্তাব চূড়ান্ত করবে মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। রোববার রাতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, তেলের দাম বৃদ্ধির পর বাসসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মালিকরা। যৌক্তিক ভাড়া বাড়ানোর বিষয়ে সরকারও একমত। এজন্যই মালিক পক্ষের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকের খসড়া সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই বাছাই করে ভাড়া
নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এর আগে বৈঠকের সংবাদ কভার করতে গেলে বিআরটিএ চেয়ারম্যানের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। সে সময় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ নিয়ে পরে তিনি কোনো দুঃখ প্রকাশও করেননি। প্রস্তাবনাটা আমি এখন আলোচনা করব না, যেহেতু এটা খসড়া পর্যায়ে আছে। এখন আমি এটা আলোচনা করব না, এবং করলে সবার সামনেই আমরা জানিয়ে দেবো, কেমন? তো এইটা একটা দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগামীকালকে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে সিদ্ধান্ত হয়ে আসলে আমরা জানাবো। শিরোনামে যেরকমটা বলছিলাম, কুমিল্লায় শিশুদের পাশাপাশি বড়দের মাঝেও ছড়িয়ে পড়েছে হাম। কুমিল্লা মেডিকেলে ভর্তি 421 জন রোগীর মধ্যে 46 জনই প্রাপ্তবয়স্ক। এদিকে রোগীর চাপ বাড়লেও শয্যা সংকট ও অব্যবস্থাপনায় নাজুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ভুক্তভোগীদের অভিযোগ, সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। কুমিল্লা দেবিদ্বারের রাজা মেহের এলাকার পপি আক্তার প্রথমে নিজের সন্তানকে চিকিৎসা দিতে কুমিল্লা মেডিকেলে এসে এখন নিজেও হামে আক্রান্ত। একই অবস্থা সদরের বারোপাড়ার জালিশ হোসেনেরও। অর্থাৎ শুধু শিশুরাই নয়, সংক্রমণ ছড়াচ্ছে বড়দের মাঝেও। যে বাবুর আবার হামের টিকা দিয়েছিলাম 10 মাসে, এ কারণে বেশি ক্ষতি হয়েছে না। পরে আমার আবার জ্বর হইতে হইতে পুরা মুখে, গা, শরীরে জ্বালা ভরা। প্রথম দিকে অতটা খেয়াল করে নেয়, হঠাৎ করে আমার একদিন প্রেশার বাড়ছে, সেখান থেকে জ্বর থেকে আজকে এখানে। আগে যেখানে আক্রান্তদের বেশিরভাগই ছিল শিশু, এখন সেই তালিকায় যুক্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। সবশেষ গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 50 জন। চিকিৎসা নিচ্ছে শিশুসহ 421 জন রোগী। সাধারণত উপসর্গ হলো জ্বর নিয়ে আসে এবং কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যায় এবং শরীরের মধ্যে র্যাশ নিয়ে ভর্তি হয়। বয়স্কদের ক্ষেত্রে হাম যতটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক, বয়স্কদের ক্ষেত্রে এতটা সিরিয়াস হয় না, এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেকটা কম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে কিছু কিছু ক্ষেত্রে। এদিকে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে শয্যা সংকট। অনেকেই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ, রোগীকে ঠিকমতো দেখভাল করছে না চিকিৎসকরা। ডাক্তাররা মানে ডাকলে পরে কাছে আসে না, ওই দূর থেকে একটু দেখে প্রেসক্রিপশনটা দেখে ওষুধ কিনে দিয়ে যায়। এখানে বেড অনুযায়ী রুগী অনেক বেশি। আমাদের যে রুগীগুলো আছে খুবই করুণ অবস্থায় না আছে এখানে পেন, ঠিক আছে নি, কারণ আমি যে রুগীর এই ঠান্ডাতে থাকতে হয়। এমন সংকটে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে, যদিও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছে সব শিশুদের হামের টিকার আওতায় আনা হবে। পাশাপাশি ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্য সংস্থার কর্মকর্তার। প্রত্যেকটি শিশুই তার টিকা পাওয়ার অধিকার রাখে। তা আমরা এই বিষয়টা আমাদের যারা এখানে দায়িত্বরত আছেন তারা খুব সজাগ দৃষ্টি রাখবেন, যেন এরকম কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়। কারণ যেভাবে হোক, যে কোনো ভাবেই হোক, একটি বাচ্চা যেন কোনোভাবেই টিকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। হাঁচি কাশি শিষ্টাচার, আপনি হাম হলে আইসোলেশনে থাকবেন, পরিবারের আক্রান্ত সদস্যরা যথাসম্ভব দূরত্ব মেনটেন করে হাঁচি কাশি শিষ্টাচার মেনটেন করবেন। আপাতত আমাদের এটাই হচ্ছে উপদেশ। কুমিল্লায় হামে এ পর্যন্ত মারা গেছে 5 জন শিশু। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আজ সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। এ বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। টিকা কার্যক্রম কেমন দেখছেন? অভিভাবকদের সাড়া কেমন? কুষ্টিয়ার বিষয়টা একটা দুঃখের সাথে জানাতে হচ্ছে যে 8টার সময় শুরু হওয়ার কথা থাকলেও সিভিল সার্জন যে কথা দিয়েছিল যে 8টার সময় শুরু হবে, এখনো কিন্তু তার কোনো কিছুই এখনো শুরু হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া 4 নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেই উদ্বোধন হবে, অর্থাৎ এখান থেকেই জেলার যে মূল টিকাদান কর্মসূচি বা কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত তেমন কেউই আসেনি। এই কিছুক্ষণ আগে একজন শুধু 2টি বক্স নিয়ে আসছে ইনজেকশনের। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু তারা প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু কোনো যে যারা অভিভাবক বা যারা সন্তান নিয়ে আসবে তাদেরকেও হয়তো সেভাবে বলা হয়নি। কিন্তু গতকালকে সিভিল সার্জন আমাদেরকে এটি নিশ্চিত করেছে যে 8টার থেকে তাদের কার্যক্রম শুরু হবে।
যাই হোক, এরপরের যে বিষয়গুলো বলি আপনাকে, আমাদের কুষ্টিয়া জেলাতে 1,47,000 ডোজ বরাদ্দ করা হয়েছে কুষ্টিয়ার, শুধু কুষ্টিয়া জেলার জন্য, এবং কুষ্টিয়া জেলার যে কয়েকটি উপজেলা রয়েছে সেসব উপজেলা পর্যায়গুলোতে তারা টিকাদান কর্মসূচি কার্যক্রম চালাবেন, এবং এর পাশাপাশি আসলে প্রত্যেক শিশুকেই যেন তারা এটা পায় সেটি নিশ্চিত করার ব্যাপারে তারা বলেছেন। এবং আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মিরপুর উপজেলায় যে আসলে খুব বেশি মাত্রায় সেখানে আক্রান্ত ছিল, সেই সব জায়গাগুলোতে বেশি ফোকাস করা হয়েছে। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, যেসব এলাকাগুলো দুর্গম এলাকা এবং কুষ্টিয়া একটি রেড জোনের মধ্যে পড়েছে এই হাম রুবেলার বা হামের কারণে, আসলে যে কারণেই যেসব প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলগুলোতে তারা প্রাথমিকভাবে সব জায়গাতেই যে আজকের যে টিকাদান কর্মসূচি এর মধ্যেই দিচ্ছেন, এবং পরবর্তীতে আসলে সেই সব দুর্গম এলাকাগুলোতে যেন সব শিশু যেন টিকা পায়, আমরা সেই ব্যাপারেও কথা বলেছি, এবং তাদের সেই বিষয়টিও নিশ্চিত করা হবে পরবর্তী ধাপেও। কিন্তু এটা 11 মে পর্যন্ত চলার কথা আমাদেরকে বলা হয়েছে। মারফি, রুহুল আমিন, পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর অধীনে প্রথম বৃহৎ পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে কাল। মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18.5 লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রীর তৎপরতায় অন্যরকম পরিবেশের পরীক্ষা হতে যাচ্ছে মত শিক্ষা বিশেষজ্ঞদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গেল 2 সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। 3209টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারেন। অনেক জায়গায় সিসি ক্যামেরা নতুন না, এরা তারা অভ্যস্ত আছে। নতুন যেখানে হয়েছে সেখানে আমরা কেন্দ্র সচিবদেরকে আমরা সেভাবে মোটিভেট করেছি এখানে, যে আপনারা এমনভাবে বিষয়টা ওদের বোঝাবেন যেন এটা নিয়ে তোমাদের কোনো ক্ষতি নেই। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময় পরীক্ষা দিচ্ছেন যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন 1980-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা বোর্ড কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা পাবো, আমরা সেইভাবে কাজ করব। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকের কিন্তু সিসি ক্যামেরা অ্যাংজাইটি আছে, ভীতি আছে, অনেক বাচ্চারাও আছে, শিক্ষকেরা আছে। মিনিস্ট্রি থেকে বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব যেভাবে ধমকে সুরে কথা বলতেছেন, এবং এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রলও হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এক ধরনের প্যানিকড অলরেডি হয়ে গেছে। সরকার যেভাবে পরীক্ষা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে এবং এই পরীক্ষাটাকে দিয়ে হাইলাইট করতে চাচ্ছে, যে বিশেষ করে শিক্ষামন্ত্রী সাহেব যে পরীক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে শিক্ষার চেয়েও মনে হয় পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথচ গুরুত্ব তো পাওয়ার কথা ছিল শিক্ষা। সমালোচনার পর নীরব বহিষ্কার নীতি বাদ দিলেও এখনো এমন কিছু নির্দেশনা বা নিয়ম আছে যেগুলো অপ্রয়োজনীয় বলে মত এই শিক্ষাবিদের। বলেন, সত্যিকারের শেখা ও মূল্যায়নের নীতি দরকার আগে। টেলিভিশন আনার পরে, দৃষ্টিগোচর করার পরে সাথে সাথে কারেকশন এনেছে। আমি মনে করি কারেকশন আনাটা ভালো ডিসিশন, মানে ভুল স্বীকার করাটা, ঠিক আছে, যে ভুল হয়েছে ভুল স্বীকার করাটা, ধরে থাকেনি। কারণ এটা সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার এটা হতে পারে না, এটা ন্যায্য না। শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে, এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া দরকার। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার্থীদের ভয়ের কিছুই নেই। মঙ্গলবার নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান তার। 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। 21 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষা শেষ হবে 20 মে। 7 জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটলেও থাকা খাওয়ার সমস্যা কাটেনি। অবশ্য হজযাত্রীদের ভোগান্তি কমাতে চলতি বছর একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দাবি, হজ ক্যাম্পে থাকা খাবার, ফ্লাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় শৃঙ্খলা ও সমন্বয় আনা হয়েছে। জানান, ভবিষ্যতে হজযাত্রা আরও উন্নত করতে সরকার কাজ করছে। বিস্তারিত রাজীব আহমেদের রিপোর্টে থাকছে।
শুরু হয়েছে হজ যাত্রা। এবার বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটই পাঠানো হচ্ছে ৭৮,৫০০ যাত্রীকে। এখন পর্যন্ত নেই বড় ধরনের কোনো অভিযোগ, তবে হজ ক্যাম্পে থাকা খাওয়ার সংকট এখনো প্রকট। পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও খাবারের মান ও দাম নিয়ে অভিযোগ হজযাত্রীদের। খাবারের দাম বেশি রাখে ওনারা, খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের। মশার বিষয়ে একটু সবাই সচেতন হয় এবং টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। হাজিদের রেস্টের জন্য কিছু সিট প্রয়োজন। সেবা ভালো, পরিবেশও ভালো, কিন্তু মশাটা একটু। বিমান প্রতিমন্ত্রী জানালেন, খাবার সহ যাত্রীদের যাবতীয় সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গোটা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র হজ পালনে যাওয়া মানুষগুলো যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেটাই লক্ষ্য। জানান, পরিবেশ এবং লাগেজ ব্যবস্থাপনায় আনা হয়েছে বড় পরিবর্তন। হাজি ক্যাম্পে বা ওনাদের রাখা, তাদের খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা করা, সেগুলি আমরা ব্যবস্থা করেছি। হজ ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা যাতে হজ ফ্লাইটের বিপর্যয় না ঘটে এবং হাজিরা যাতে ফ্লাইটে উঠতে কোনো অসুবিধা না হয়। এবার বাংলাদেশি সম্পন্ন হচ্ছে সৌদি ইমিগ্রেশন কার্যক্রম। একই সাথে হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রসুক কার্ড, যেখানে সংরক্ষিত থাকে মুসল্লিদের সব তথ্য। এতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। জানান, হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন এমপিকে সৌদি আরবে পাঠানো হবে। মাননীয় সংসদ সদস্য জনাব কায়সার আহমেদ লিঙ্কনকে হাজিদের কি কি সমস্যাগুলি হয় সেগুলি দেখার জন্য তাকে পাঠানো হচ্ছে। আমরা সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে রসুক কার্ডটা এখানেই সৌদি আরবের টিমকে দিয়ে আনার জন্য আমরা সমর্থ হয়েছি এবং রসুক কার্ডগুলি এখানেই আমরা হাজিদের কাছে দিয়ে দিচ্ছি। সরকারের দাবি, ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে হজযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের। ৩ মাস বাকি থাকতেই ছাড়িয়েছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। 9 মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে প্রায় 1,09,000 কোটি টাকা। দায়িত্ব গ্রহণের 1.5 মাসেরও কম সময়ে বিএনপি সরকার ঋণ নিয়েছে 41,000 কোটি টাকা। একদিকে পরিচালন ব্যয় বৃদ্ধি, অন্যদিকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যাংক ঋণ বাড়ছে সরকারের, যা অর্থনীতির জন্য অশনি সংকেত। এতে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত, কমবে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান। স্থবির অর্থনৈতিক কর্মকাণ্ড, গতি নেই ব্যবসা বাণিজ্যে। গেল কয়েক মাস ধরে কমছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও। সব মিলিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়ে। অর্থ বছরের 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। অন্যদিকে বেড়েছে পরিচালন ব্যয়, যে কারণে বাড়ছে ব্যাংক ঋণে নির্ভরতা। অর্থ বছরের প্রথম 9 মাসেই সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে প্রায় 1,09,000 কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 কোটি টাকা বেশি। এর মধ্যে 78,000 কোটি টাকা এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে, আর বাংলাদেশ ব্যাংক যোগান দিয়েছে প্রায় 31,000 কোটি টাকা। এর বাইরে বিশেষ নিলামের মাধ্যমে নিয়েছে আরও 10,000 কোটি টাকা। সরকারের ব্যাংক ঋণের নির্ভরতা বৃদ্ধি অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের যে ব্যর্থতা, সব কিছু মিলিয়ে এখন সরকারকে অতি ঋণ নির্ভর, এবং সেই ঋণটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ঋণ নির্ভর হতে বাধ্য হওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার এমন এক জায়গায় গেছেন, তার ট্যাক্স জিডিপি রেশিওর জন্য এত কম হয়ে গেছে, পরিচালন ব্যয় যেটা সেটা মিট করার জন্য এখন বড় করতে হচ্ছে। এটা খুব খারাপ সংকেত আমাদের সবার জন্য আর কি। সরকারের ব্যাংক ঋণ বাড়লেও উল্টো চিত্র বেসরকারি খাতে। এ খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 6%, যা ইতিহাসে সর্বনিম্ন। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়তে থাকলে বেসরকারি খাত আরও সংকুচিত হবে। বর্তমানে ব্যাংক খাতের অবস্থা খুব একটা ভালো না, কাজেই অনেকগুলো ব্যাংকেরই কিন্তু ঋণ প্রদান ক্ষমতাটা অনেকটা কমে গেছে। কাজেই এই সব কিছু মিলিয়ে এখন যেটা সরকার যদি বেশি বেশি ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। বেসরকারি খাতে তো ঋণ যদি না আসে, তাহলে তো বেসরকারি খাত ঘুরে দাঁড়াতে পারবে না। এখন যেহেতু চাহিদা নাই, ওরকম মেজর ইস্যু হচ্ছে না, বাট পরবর্তীতে যদি আমাদের ইকোনমি ঘুরে দাঁড়ায়, সরকার যদি তার ট্যাক্স জিডিপি ইমপ্রুভ না করতে পারে,
ডেফিনেটলি একটা ইংলিশ শব্দ আছে ক্রাউডিংয়ের এফেক্ট অবশ্যই হবে। তখন দেখা যাবে কি ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ডিপোজিট রেট বেড়ে যাবে, লেন্ডিং রেট বেড়ে যাবে, তখন তো একটা ওখানে বিষয়টা একটা চাপের সৃষ্টি হবে। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণে নির্ভরতা কমাতে সরকারের রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। বলছেন কমাতে হবে অপ্রয়োজনীয় ব্যয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর মাধবদীতে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের চাচা আবুল কালাম আজাদের নামে মামলা করেছে ভুক্তভোগীর বাবা। রোববার দুপুরে উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বালুশাইর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে বিদ্যালয় থেকে 2য় শ্রেণীর ছাত্র স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে আবুল কালাম আজাদ। এই ঘটনার পর শিশুটির একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মা বাবাকে ঘটনা জানালে বাবা ও স্থানীয় লোকজন আবুল কালামকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা আবুল কালামের বাড়ি ঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোট শেষ হয়েছে 2 মাসের বেশি। পটুয়াখালীর বিভিন্ন এলাকায় এখনও সাঁটানো নির্বাচনে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, অথচ নির্বাচনী ফলাফলের 48 ঘন্টার মধ্যে তা অপসারণ করার কথা। পাশাপাশি ব্যানার, পোস্টারের কারণে নষ্ট হচ্ছে জেলার সৌন্দর্য, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট। ব্যস্ত এই ঘাটে 2 পাশে এখনও শোভা পাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়াই করা প্রার্থীদের বিলবোর্ড। শুধু হরিদেবপুর খেয়াঘাটি নয়, গলাচিপা পটুয়াখালী সড়কের আমখোলা বাজার, আদমপুরা এবং গলাচিপা থেকে পানপট্টি পর্যন্ত সড়কের 2 পাশে এখনও সাঁটানো আছে ব্যানার ও ফেস্টুন। একই অবস্থা পটুয়াখালী শহরের প্রবেশদ্বার চৌরাস্তা এবং পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাদঘাট এলাকাতেও। অথচ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টার মধ্যে এসব প্রচার সামগ্রী অপসারণে বাধ্যবাধকতা ছিল। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এই যে ব্যানারগুলো, ফেস্টুনগুলো, এগুলো এখন পর্যন্ত সরায় নাই। এই জন্যই বলছি বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই, প্রশাসন এগুলোর চোখে বাজে না। এটা আইনের তো উচিত যেটা না মানুক, এটা তো আমরা তো পারবো না। এই বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট এবং তাদের এটা পদক্ষেপ নেওয়া উচিত আর কি। এসব সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। তবে এখনও তাদের নজরে আসেনি এসব বিলবোর্ড। জেলা নির্বাচন অফিসও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। যদি এখনো পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচার সামগ্রী এখনো থেকে গিয়ে থাকে, আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে তাদের মাধ্যমে এগুলো অপসারণের ব্যবস্থা নিব। অনেকে উঠিয়েছে, আমরা সেটাই জানি। তারপরে আপনার মাধ্যমে জানলাম যে এখনো হয়তো কিছু কিছু রয়ে গেছে। আমরা এটা আরো ভালোভাবে জেনে এবার পরবর্তী যে করণীয় সেটা আমরা করব। ভোট পেতে ব্যানার, ফেস্টুন টানানো হলেও নির্বাচনে জয় পরাজয়ের পর প্রার্থীরা যেন ভুলে গেছেন তাদের নির্বাচনী আচরণবিধি। যারা ব্যানার, পোস্টার অপসারণ করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। হিলিতে বেড়েছে মালচিং পদ্ধতিতে শসা চাষ। কম সময় এবং অল্প খরচের কারণে অনেকেই উৎপাদনে হয়ে উঠছেন আগ্রহী। বলছেন এই পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ আর আর্দ্রতা ধরে রাখা সহজ, রোগবালাইয়ের আক্রমণও কম হয়, এতে ফলনের পরিমাণও বাড়ে। দিনাজপুর হিলির খট্টা মাধবপাড়া গ্রামের কৃষক সোহাগ হোসেন ধান সহ অন্য ফসলও চাষ করে তেমন লাভ না পাওয়ায় অনেক দিন ধরেই খুঁজছিলেন বিকল্প পথ। পরে এবছরই কৃষি বিভাগের পরামর্শ আর সহায়তায় 50 শতক জমিতে শুরু করেন মালচিং পদ্ধতিতে শসা চাষ। এ পদ্ধতিতে জমি তৈরির পর মাটিতে মালচিং পেপার বিছিয়ে চাষ করা হয়। এতে আগাছা নিয়ন্ত্রণ আর আর্দ্রতা ধরে রাখা সহজ, রোগবালাই কমে ফলনও বেশি হয়। আবাদে 60,000 টাকা খরচ হলেও এখন পর্যন্ত 1.5 লাখ টাকারও বেশি শসা বিক্রি করেছেন সোহাগ। সামনে আরও 1.5 লাখ টাকা শসা বিক্রির প্রত্যাশা। এই আবাদটা তারাই আমাকে বীজ, সার, এই মালচিং পেপার দিয়ে সহযোগিতা করছে। তারা আমাকে পুরো আশ্বাস দিছে আপনি এই কাজটা করেন, লাভবান হতে পারবেন। যদি কোনো চাষি আধুনিকত্বের সাথে সঠিকভাবে পরিচর্যা করে আবাদ করে, সে অন্তত 1 বিঘা জমিতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ করবে।
এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ শশার চাহিদা রমজানে বেড়ে যায় কয়েক গুণ। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় কৃষকের লাভের পরিমাণও নিশ্চিত হচ্ছে। আর দিন দিন স্থানীয় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন শশা চাষে। মাসের কারণে চাহিদাটা বেশি। একটু আগে আরোগ্যার থেকে ফুঁকলো দিয়ে বলেছে ভাই আমাকে শাক করবো মান লাগবে। তা আমরা বলি ভাই ওগুলো পারবো না, হয়তো 35-40 মন দিতে পারবো। 30-35-40 দিনের ভিতর ওটা শুরু করে 2 মাস 2.5 মাস পর্যন্ত থাকে। এটা লাভের আবাদ। সার পচারি ওষুধ এগুলো সব কম লাগে, কৃষকেরা আবাদ করলে লাভ হয়। কৃষকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা বলেছেন স্থানীয় কৃষি বিভাগ। যেই বীজটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হাইব্রিড জাতের একটা বীজ GP001, যেটা আমাদের দেশীয় শশার সঙ্গে আসলে মানে সংকর করে নিয়ে সেই জাতটা উদ্ভাবন করা হয়েছে। তো এই জাতটাতে আসলে দেশি শশার যেমন ফ্লেভার পাওয়া যাচ্ছে, পুষ্টিগুণের দিক থেকেও অনেক মানসম্পন্ন। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে হিলিতে 1 হেক্টর জমিতে শশা চাষ হলেও এবারে পরিধি বেড়েছে 3 হেক্টর জমিতে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজে ফেরার লক্ষ্যেও টাইগারদের আবহাওয়া বিবেচনায় টস গুরুত্বপূর্ণ হবে বলছেন শরীফুল ইসলাম। ব্যাটারদের থেকে আরও সাপোর্ট পাবেন বোলাররা। বিশ্বাস এই পেসারের প্রথম ওয়ানডের মতো কিছুটা মন্থর উইকেট হবে, পরে বল করাটাই ভালো মনে করছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথ। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ যখন সামনে, তখন বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথা ব্যাটারদের বাজে ফর্ম। লিটন, শান্ত, আফিফদের টানা 50হীন ইনিংসে ফুটে উঠছে টাইগারদের ব্যাটিংয়ের চিত্র। মিডল লোয়ার অর্ডারেও কেউই হতে পারছেন না ভরসা। প্রথম ম্যাচের শেষ মুহূর্তে মোস্তাফিজের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া শরীফুলের বিশ্বাস ব্যাটারদের থেকে আরও অনেক সাপোর্ট পাবে বোলাররা। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচে ইনশাল্লাহ ভালো করবো। ট্রু উইকেটের পরিকল্পনা থাকলেও স্লো আর আনইভেন উইকেটেই খেলতে হয়েছে প্রথম ওয়ানডে। টসটা গুরুত্বপূর্ণ হবে বলছেন জাতীয় দলের এই পেসার। মানিয়ে নিতে হবে অতিরিক্ত গরমের সাথেও। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য মিরপুরেই সিরিজ নিশ্চিত করা। আগের ম্যাচের মতোই উইকেট কিছুটা মন্থর হবে মনে করছেন অলরাউন্ডার নাথান স্মিথ। শরীফুলের সুরেই বললেন টসটা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উইকেট আগের ম্যাচের মতোই হবে, কিছুটা ঘাসও আছে উইকেটে। আমরা ব্যাটারদের কাছ থেকে বার্তা পেয়ে উইকেটের সাথে মানিয়ে নিয়েছিলাম। টস গুরুত্বপূর্ণ, পরে বোলিং করাটা ভালো হবে। অবশ্যই বাংলাদেশকে চাপে রেখে সিরিজ জয় বড় কিছুই হবে। তবে শরীফুলের বিশ্বাস পরাজয় ছাপিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেব নিকেশ, সঙ্গে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। গেল 1.5 বছরে ওয়ানডেতে বাংলাদেশ রান তাড়া করেছে 8 ম্যাচে, যার মধ্যে জয় আছে মাত্র একটিতে, সেটিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ এই মাঠেই 114 রান তাড়া করে। ব্যাটিংয়ে বাংলাদেশের দৈন্যদশাটা স্পষ্টই। সিরিজে ফেরা সেই লড়াইয়ে ব্যাটারদের থেকেই সবচেয়ে বেশি সাপোর্টটা আশা করেন পেসার শরীফুলও। সেই ফেরার লড়াইয়ে কি জিততে পারবেন শান্ত, মিরাজরা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। অলিখিত শিরোপা নির্ধারণী লড়াইয়ে ম্যান সিটির কাছে 2-1 গোলে হারলো আর্সেনাল। অপর ম্যাচে এভারটনকে একই ব্যবধানে হারালো লিভারপুল। জয় পেলেই ট্রফির আরও কাছে পৌঁছে যাবে ম্যান সিটি, ছিটকে যাবে আর্সেনাল। এমন সমীকরণে ঘরের মাঠে ম্যাচের 16 মিনিটে লিড নেয় সিটিজেনরা। স্কোরশিটে নাম তোলেন রায়ান শেরকি। অবশ্য গোলরক্ষক
দোন্নারুম্মার ভুলে উচ্ছ্বাস স্থায়ী হয়নি। 2 মিনিটের মাথায় কাই হাভার্টসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন আর্লিং হল্যান্ড। এই পরাজয়ে 22 বছরের শিরোপার খরা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে গানারদের। 33 ম্যাচে আর্সেনালের পয়েন্ট 70, বিপরীতে 1 ম্যাচ কম খেলে ম্যান সিটির সংগ্রহ 67 পয়েন্ট। বুধবার বার্নলিকে হারাতে পারলেই টেবিলের 1 নম্বরে চলে আসবে গার্দিওলার শিষ্যরা। জার্মান বুন্দেসলিগে আধিপত্য ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে 4-2 গোলে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখেই আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পড়ল তারা। আলিয়েনজ আরেনায় শুরুর গল্পটা ছিল অন্যরকম। শিরোপার হাতছানিতে মাঠে নেমে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 21 মিনিটে ক্রিসের আচমকা গোলে সফরকারীরা এগিয়ে যায় 1-0 গোলে। তবে 6 মিনিটের মধ্যে 3টি গোল করে জয়ের পথে এগিয়ে যায় বায়ার্ন। 31 মিনিটে গুয়েরোর দলকে সমতায় ফেরানোর পর ব্যবধান বাড়ান নিকোলাস ও আলফোনসো। খেলার 52 মিনিটে স্টুটগার্টের কফিনের শেষ পেরেকটি ঠুকেন হ্যারি কেইন। ম্যাচের শেষ দিকে সফরকারীরা গোলের দেখা পেলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। 14 আসরের মধ্যে 13 শিরোপা জয়ের পাশাপাশি বুন্দেসলিগায় রেকর্ড 35 শিরোপা জয় করল বায়ার্ন মিউনিখ। আবার আন্তর্জাতিক সংবাদ। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল তুস্কা নামের নৌযানটি। সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখিয়ে দিতে চালানো হয় হামলা। মার্কিন রণতরী থেকে ছোড়া হয় গুলি। ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় থেমে যায় জাহাজটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি। নৌযান জব্দের ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। জার্মানির বাল্টিক সাগরের বালুচরে 3 সপ্তাহ ধরে আটকায় একটি তিমি। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘ সময় আটকা থাকার কারণে তিমিটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে এখনও সুস্থ রয়েছে প্রাণীটি। তবে নানা জটিলতায় পুরো কার্যক্রম এগোচ্ছে ধীর গতিতে। বাল্টিক উপকূলে প্রায় 3 সপ্তাহ ধরে একটি হামব্যাক তিমিকে ঘিরে চলছে ব্যতিক্রমী উদ্ধার অভিযান। স্থানীয় স্বেচ্ছাসেবীরা আদর করে এর নাম দিয়েছে টিমি। 31 মার্চ থেকে পোল দ্বীপের কাছে একটি চরে আটকে আছে প্রাণীটি। কিন্তু এই উদ্ধার অভিযান ঘিরে দেখা দিয়েছে মতভেদ। কিছু বিশেষজ্ঞের মতে, এতদিন আটকে থাকার পর তিমিটির বেঁচে থাকার সম্ভাবনা কম, তাই হস্তক্ষেপ না করলেই ভালো হতো। তবে সাম্প্রতিক ভেটেরিনারি পরীক্ষায় বলা হচ্ছে তিমিটির অবস্থা আগের তুলনায় ভালো। উদ্ধারকর্মীরা বলছেন তাদের মূল লক্ষ্য প্রাণীটির জীবন রক্ষা এবং তাকে নিরাপদে সাগরে ফিরিয়ে দেওয়া। স্বেচ্ছাসেবী চিকিৎসক বাহর ভান জেমার্ট বলছেন, তিমিটিকে ছেড়ে দেওয়ার প্রশ্ন যতটা সহজ শোনায়, বাস্তবতা ততটা নয়। এখানে কোনো শান্তি নেই। জাহাজ চলাচলের শব্দ, এমনকি আকাশে উড়োজাহাজের শব্দ তিমিটিকে প্রভাবিত করছে। আমরা দেখতে পাচ্ছি এটি বাঁচার জন্য লড়াই করছে। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ এয়ার কুশন, যাতে তিমিটির শরীর পানির উপরে ভেসে থাকে এবং চাপ কমে আসে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে লবণ পানিতে ভেজানো কাপড় ব্যবহার করা হচ্ছে। প্রশাসনিক জটিলতাও উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। তাদের দাবি, প্রতিটি ধাপে আলাদা অনুমোদন নিতে হয়, যার ফলে উদ্ধার কাজের গতি ধীর হয়ে যাচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনার বাইরের যে কোনো কিছুর জন্য লিখিত অনুমোদনের প্রয়োজন হয়। তথ্য দিলেই চলে না, আবেদনপত্রও জমা দিতে হয়, আর স্বাভাবিকভাবেই এর কারণে বেশ দেরি হয়। সমুদ্র জীব বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের উদ্ধার কাজে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তৈরি হয়। তিমিটি আক্রমণাত্মক না হলেও তার লেজের নড়াচড়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।